আসসালামু আলাইকুম। খুব শীঘ্রই অর্থাৎ আগামীকালই হয়তো আমাদের বর্তমান সরকারের তত্ত্বাবধায়ক সরকারের বা অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা বাজেট ঘোষণা করবেন। বর্তমানে মুদ্রাস্ফীতি চড়া, মানুষের প্রকৃত আয় কমেছে, কিন্তু আগামী বাজেটে সাধারণ করদাতাদের আয়কর বড় কোনো ছাড় দেওয়ার পরিকল্পনা সরকারের নেই। গতকাল শনিবার পর্যন্ত সিদ্ধান্ত অনুযায়ী ব্যক্তির করমুক্ত আয়সীমার কোনো পরিবর্তন আসছে না, অর্থাৎ করমুক্ত আয়সীমা বাড়ছে না। ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বরঞ্চ কর বাড়তে পারে। পুঁজিবাজারে অনিবন্ধিত কোম্পানির ক্ষেত্রে বাড়বে কর্পোরেট কর হার। আবার লাভ হোক লোকসান হোক নির্দিষ্ট হারে যে কর দিতে হয় সেটা আবার বাড়তে পারে। কিছু কিছু ক্ষেত্রে কর ছাড় দেওয়া হতে পারে, যেমন ব্যক্তির ক্ষেত্রে ন্যূনতম কর কিছুটা কমবে, জমি বেচার কর কমানো হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা তুলে নেওয়া হতে পারে। অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ আগামীকাল সোমবার অর্থাৎ 2 জুন আগামী অর্থ বছর অর্থাৎ 2025-2026 বাজেট দিবেন। তিনি টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে এবারের বাজেট উপস্থাপন করবেন বলে আমরা শুনে আসছি। এটা হবে জুলাই গণ অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট। দেখা যাচ্ছে সরকার বাজেটের কর খাতে বড় কোনো পরিবর্তন আনছে না, কিছু হরফের করা হচ্ছে মাত্র। কিছু কিছু ক্ষেত্রে কর ছাড় দেওয়া হতে পারে, যেমন ব্যক্তির করমুক্ত আয়সীমা অপরিবর্তিত। অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানা গেছে ব্যক্তি শ্রেণীর করদাতাদের করমুক্ত আয়সীমা 2025-2026 কর বর্ষে অপরিবর্তিত থাকছে। তবে কর স্তরগুলোতে সর্বোচ্চ স্তরে ধনীদের সর্বোচ্চ 30% কর বসানোর প্রস্তাব থাকতে পারে, যা এখন বা বর্তমান পর্যন্ত ছিল 25%। বর্তমানে ব্যক্তি করদাতার করমুক্ত আয়সীমা 3.5 লাখ টাকা, অর্থাৎ বছরে এই পর্যন্ত আয় হলে কর দিতে হয় না। আবার মোট আয় থেকে 3.5 লাখ টাকা বাদ দিয়ে করের পরিমাণ হিসাব করা হয়। এক্ষেত্রে ছাড় দেওয়া হলে মানুষ কিছুটা স্বস্তি পেত। বাংলাদেশের করমুক্ত আয়সীমা কম এবং মুদ্রাস্ফীতির হার চড়া, এই দুই বিবেচনায় ছাড় দেওয়ার সুপারিশ করেছিলেন অনেকেই। এবার কোনো ছাড় দেওয়ার পরিকল্পনা গতকাল পর্যন্ত সরকারের ছিল না। তবে বাজেটের পরে দুই করবর্ষে করমুক্ত আয়সীমা 3,75,000 টাকা করার ঘোষণা থাকবে। সেই ক্ষেত্রে জুলাই গণ অভ্যুত্থানে আহত গ্যাজেটভুক্ত ব্যক্তিদের কর মুক্ত আয়সীমা 5,25,000 টাকা পর্যন্ত করার প্রস্তাবনা আসতে পারে। ন্যূনতম করে ছাড় দেওয়া হতে পারে নতুন করদাতাকে উৎসাহিত করার লক্ষ্যে। বর্তমানে এলাকা ভেদে ন্যূনতম কর 3 থেকে 5,000 টাকা ন্যূনতম কর, যা নতুন করদাতাদের জন্য কমিয়ে 1,000 টাকা করা হতে পারে। বর্তমানে সারা দেশে 1,11,00,000 কর শনাক্তকারীর নাম্বারধারী অর্থাৎ TIN আছে। এর মধ্যে বছরে গড়ে 40 লাখের মতো TIN-ধারী রিটার্ন জমা দেয়। মানে হলো কর দেন অনেক কম সংখ্যক মানুষ। বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, উক্ত মুদ্রাস্ফীতির এই সময়ে করমুক্ত আয়সীমা বাড়ানো হলে তার নিচের দিকের থাকা করদাতাদের জন্য স্বস্তি নিয়ে আসতো। এমনকি উচ্চ মুদ্রাস্ফীতির কারণে তাদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে বর্তমানে। আগামী অর্থ বছরের আয়কর রিটার্নের প্রমাণপত্র দেখানোর বড় ছাড় রয়েছে। বর্তমানে 45 ধরনের সবার সেবা নিতে আগের অর্থ বছরের রিটার্ন দাখিলের প্রমাণপত্র লাগে। এই সেবার সংখ্যা কমিয়ে আনা হচ্ছে এবার। সঞ্চয়পত্র কেনা সহ বেশ কিছু খাতের এর বাধ্যবাধকতা থাকছে না। তবে যারা ক্রেডিট কার্ড নেওয়ার জন্য অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থাকছে। করমুক্ত দানের আওতায় স্বামী স্ত্রী পিতামাতা এবং সন্তানের পাশাপাশি ভাই বোন ও আপন বোনকে অন্তর্ভুক্ত করা হতে পারে। এর মানে হলো আপন ভাই বোনদেরকে দান করলে তা করমুক্ত থাকবে। বেসরকারি চাকরিজীবীদের করযোগ্য আয় গণনার ক্ষেত্রে সর্বোচ্চ বাদযোগ্য অঙ্কের পরিমাণ বাড়ানো হচ্ছে। এখন নানা ধরনের ভাতা সহ 4.5 লাখ টাকা পর্যন্ত আয় বাদ দেওয়া যায়। এই অঙ্ক বাড়িয়ে 5 লাখ টাকা করা হতে পারে বলে শোনা যাচ্ছে। এতে কিছুটা ছাড় পাবেন চাকরিজীবীরা। নিয়োগকর্তারা কর পরিপালনের সহজ করার জন্য কর্মচারীদের দেওয়া পারকুইজিট অর্থাৎ বিভিন্ন আর্থিক সুবিধা অনুমোদনের সর্বোচ্চ সীমা 10 লাখ টাকা বাড়িয়ে তাদের 20 লাখ টাকা করার ঘোষণাও থাকতে পারে। জাতীয় পেনশন কর্তৃপক্ষের আয় এবং জাতীয় পেনশন কর্তৃপক্ষের সার্বজনীন পেনশন স্কিম বা কর্মসূচি থেকে প্রাপ্ত সুবিধাভোগীর আয় করমুক্ত থাকবে। কর্পোরেট কর বাড়বে, বাজেট কর্পোরেট কর বাড়াতে পারে। শেয়ার বাজারে তালিকাভুক্ত নয় এমন কোম্পানির ক্ষেত্রে
2.5% বাড়িয়ে কর্পোরেট কর 27.5% অর্থাৎ 27.5% করা হতে পারে। ব্যাংক সহ আনুষ্ঠানিক ব্যবস্থাপনায় লেনদেন শর্তে কর্পোরেট কর 25% থাকবে, তবে সেই শর্ত কঠিন হতে পারে। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে 20% কর্পোরেট কর অব্যাহত থাকছে। পুঁজিবাজারে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা মার্চেন্ট ব্যাংকের কর হার 37% থেকে কমিয়ে 27% করারও প্রস্তাব থাকতে পারে বলে জানাতে পারেন এবার। এছাড়া সিকিউরিটিজ লেনদেনের মোট মূল্যের উপর ব্রোকারেজ হাউসগুলোর উপর কর হার কমানো হতে পারে। বর্তমানে বছরে 3 কোটি টাকারও বেশি টার্নওভার অর্থাৎ বছরে যে লেনদেন হয় এমন কোম্পানিগুলোকে লাভ লোকসান যাই হোক নির্বিশেষে 0.6% কর দিতে হয়। এটি বাড়িয়ে 1% করার প্রস্তাব আসতে পারে। মানে হলো পণ্য বা সেবা বিক্রয়ের মোট আয়ের উপর 1% কর তাকে দিতেই হবে। জমি কেনা বেচায় কর ছাড় থাকছে। বর্তমানে জমি কেনার কর হার অনেক বেশি। এই কর হার কমানোর প্রস্তাব আসতে পারে, অর্থ উপদেষ্টা জানিয়েছেন, যাতে কালো টাকা তৈরি করা না হয়। এখন কর ফাঁকি দিতে অনেকেই জমির মূল্য কম দেখায়, এতে কালো টাকা তৈরি হয় সমাজে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সূত্র জানা গেছে, জমি কেনা বেচার উপর এলাকা ভেদে 6, 4 এবং 3% নির্ধারণ করা হতে পারে, যা বর্তমানে আছে 8, 6 এবং 4%। ফ্ল্যাট ও জমি কেনায় কালো টাকা সাদা করার সুযোগ অব্যাহত রাখা হতে পারে। সেই ক্ষেত্রে বর্তমানে যে কর হার আছে তা এলাকাভেদে কয়েক গুণ বাড়ানো হবে বলে জানা গেছে। এমনকি অর্থের উৎস সম্পর্কে প্রশ্ন করার সুযোগও রাখা হতে পারে এই বাজেটে। বাজেট বক্তৃতায় পাচার এবং অর্থ সম্পদের উপর কর জরিমানার আরোপ করার ঘোষণা দিতে পারেন অর্থ উপদেষ্টা। জানা গেছে, জন্মসূত্রে বাংলাদেশি ছিলেন কিন্তু পরে নাগরিকত্ব পরিত্যাগ করেছেন এমন ব্যক্তিরা যদি বাংলাদেশের অর্জিত আয়ের উপর যথাযথভাবে কর না দেন এবং নানা উপায়ে বিদেশে অর্থ পাচার করেন, তাহলে এই অর্থের উপর কর ও জরিমানা আরোপ করা হতে পারে। ব্যাংকে জমার উপর শুল্ক হার। বাজেটে আবগারি শুল্ক বসানোর সীমা বাড়তে পারে। বর্তমানে 1 লক্ষ টাকা ব্যাংকে হিসাবের স্থিতিতে কোনো আবগারি শুল্ক দিতে হয় না। এটি বাড়িয়ে 3 লক্ষ টাকা করার কথা চিন্তা করা হচ্ছে। এছাড়া আবগারি শুল্ক বাড়ানোর স্তরও পুনর্বিন্যাস করা হতে পারে। প্রতি বছর জানুয়ারি থেকে ডিসেম্বর মাসের মধ্যে কোনো ব্যাংক হিসাবে আমানতের পরিমাণ যদি একবার আবগারি শুল্ক আরোপের সীমার অন্তত একবার স্পর্শ করে, তাহলেই নির্দিষ্ট হারে আবগারি শুল্ক দিতে হয়। ভ্যাট এবং শুল্ক পরিবর্তন আসছে। বাজেটে মূল্য সংযোজন কর, মূসক বা ভ্যাট বাড়ানোর কারণে রেফ্রিজারেটর, শীতাতাপ নিয়ন্ত্রণকারী যন্ত্র বা এসি এবং মুঠোফোনের দাম বাড়তে পারে। শুল্ক হ্রাস ও বৃদ্ধির ফলে দাম কমতে পারে মাইক্রোবাস, চিনি, বিদেশি মাখন, ড্রিঙ্কস, শিরিষ কাগজ, ক্রিকেট ব্যাট ইত্যাদির। আর দাম বাড়তে পারে রড, ফেস ওয়াশ, লিপস্টিক, চকলেট ইত্যাদির। বাজেটে যাদেরকে আশাহত করবেন, আমরা যারা আশাহত হব, আগামী বাজেটের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি ইত্যাদি সরকার আমাদের জানিয়েছেন, যেখানে শিক্ষা ও স্বাস্থ্যখাতে সর্বোচ্চ গুরুত্ব পায়নি। বাজেটে শ্বেতপত্র প্রণয়ন কমিটি অর্থনৈতিক কৌশলে পুনর্নির্ধারণ সংক্রান্ত টাস্কফোর্সের সুপারিশের প্রতিফলনও খুব একটা থাকছে না। করের ক্ষেত্রেও দেখা যাচ্ছে বড় ধরনের কোনো পরিবর্তন নাই। সরকার গঠিত অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ সংক্রান্ত টাস্কফোর্সের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সেলিম রায়হান বলেন, জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকার যদি পুরনো ছকে একটু এদিক সেদিক করে বাজেট করে, তাহলে আমরা সবাই আশাহত হব। পরবর্তী রাজনৈতিক সরকারের জন্য একটি উদাহরণ তৈরি করার সুযোগ অন্তর্বর্তী সরকারের সামনে ছিল বা আছে। তারা বৈষম্য বিরোধী চেতনার একটি কর্মসংস্থানমুখী এবং জনকল্যাণমূলক বাজেট তৈরি করতে পারতেন। তিনি আরো বলেন, এক্ষেত্রে সময়ের অভাবের অজুহাত দেওয়া হলেও তা গ্রহণযোগ্য হবে না, কারণ এই সরকার সময় পেয়েছে বাজেট তৈরি করার জন্য প্রায় 9 মাস। আমরা সবাই একটি পরিবর্তনের আশায় বসে আছি। বিগত 53 বছর দেশ চলছে বিভিন্ন ধরনের রাজনৈতিক দল, যারা নাকি তাদের নিজস্ব কামনা বাসনা চিরতার্থ করার জন্য এই বাজেট নামের একটি জাস্ট নামকা বস্তে প্রচার করেছে। আমরা চাই এই বাজেটটা হোক একটি জনমুখী বাজেট, যা দেশের সর্বময় জনসাধারণের কাজে আসবে। স্পেশালি শিক্ষা এবং স্বাস্থ্য, এই খাতে একটু বেশি বরাদ্দ আমরা আশা করি, কারণ এটা আমাদের অবহেলিত খাত। এই খাতে আমাদের প্রচুর কাজ করার সুযোগ আছে। আশা করছি
বর্তমান সরকার এটা নিয়ে ব্যাপকভাবে কাজ করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।